মাসের আজ 2 তারিখ, জুলাই বিপ্লবের বর্ষপূর্তির যে মাস, সেই মাসে আমরা জুলাই বিপ্লবের একটি মূল্যায়ন তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন দিক থেকে, যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যারা পরবর্তী বিষয়গুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন, তাদেরকে আমরা একে একে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের মতামত, তাদের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জামাল হায়দার, যিনি নিজেকে মূলত ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় ফ্রিল্যান্স জাতীয়তাবাদী এবং হার্ডকোর বাংলাদেশী হিসেবে পরিচয় দেন, যিনি জুলাই বিপ্লবের সাথে যিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, মেজর মোহাম্মদ জামাল হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ ভাইয়া, আর দর্শকদেরকেও আসসালামু আলাইকুম। দর্শক, হায়দার ভাই জুলাই বিপ্লবে যেটি আমি বলছিলাম প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন, তিনি নিজে দেয়ালে লিখেছেন, প্রতিবাদী স্লোগান লিখেছেন, প্রতিবাদী স্লোগান দিয়েছেন, প্রত্যক্ষভাবে আন্দোলনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, তার সেনাবাহিনীর তার সহযোদ্ধাদেরকে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন, এবং তিনি 26 বিএমএ লঙ্কস্ট কর্মকর্তা। তিনি 2003 সালে স্বেচ্ছায় অবসরে চলে যান এবং পরবর্তীতে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তিনি যুক্ত আছেন। তো আমি যদি হায়দার ভাই আপনার কাছে যদি একটু জানতে চাই, এই যে জুলাই বিপ্লবে আমাদের সেনাবাহিনীর ভূমিকা অবিস্মরণীয়। সেনাবাহিনী অন্তত আমি বলবো যে অগাস্টের 3 তারিখ থেকে, মানে 3 তারিখের যদি আমরা একটা টাইম সেট করি, 3 তারিখ থেকে তাদের মধ্যে একটি অর্ডার ডিজবে করার একটি মানে কি বলবো মানসিক অবস্থান তৈরি হয় যে না, আমরা আর গুলি করব না। গুলি তো আগে করেছে, মানে 3 তারিখের আগ পর্যন্ত, বা 5 তারিখ সকালেও কেউ কেউ গুলি করেছে, কিন্তু মেজরিটি নিজেদেরকে গুটিয়ে নিয়েছে আসলে 3 তারিখ থেকে, 3রা আগস্ট 2024 থেকে। তো সেনাবাহিনীতে আপনার যে জুলাই বিপ্লবের সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকা আপনি কিভাবে দেখেন? পাশাপাশি যেহেতু আর্মি চিফ ছিলেন জেনারেল ওয়াকারের ভূমিকা এবং সেনাবাহিনীর ভূমিকা মিলায় জুলাই বিপ্লবটাকে আপনি যদি একটু আপনার মতো করে একটু বলেন, আমরা একটু শুনতে চাই। ওকে, ধন্যবাদ। জুলাই বিপ্লব আমি যেভাবে দেখি, একটা ছোট আন্দোলন থেকে ধাবিত হওয়া একটা গণ আন্দোলন। আমরা আগে যখন খেয়াল করতাম যে মানে এই ফ্যাসিস্ট বা এই জগদ্দল পাথর বাংলাদেশের বুক থেকে কখন যাবে, তখন সবার মনেই আসতো যে এটা একটা টোটাল আপরাইজ হতে হবে, টোটাল। আচ্ছা, তাহলে যেভাবে আত্মহত্যা দেওয়া শুরু হয়েছিল, যেই পয়েন্টটাতে মানুষ আত্মহত্যা দিল, সেটা সবাইকে আসলে নাড়িয়ে দিয়েছে বলে আমি মনে হয়। সেটা আসলে সেনানিবাসের ভিতরে উর্দি পড়া যারা, তাদেরকেও আসলে ছুঁয়ে গিয়েছিল ব্যাপকভাবে। তো সেখান থেকেই অর্ডার ডিজার্ভের ব্যাপারটা আসলে সেভাবে ঘটেছে কিনা জানি না, বাট আমি যেটা বুঝি যে এটা একটা ব্যালেন্স করা। নেতৃত্ব বুঝতে পেরেছিল যে দিস ইজ দি টাইম, এবং 90-এর গণ আন্দোলনের সময়ও কিন্তু তাই হয়েছিল। এবং ঠিক যখন মাঠের যে যারা থাকেন তাদের মনোভঙ্গিটা যখন বোঝা হয়ে যায়, তখন আসলে কমান্ড জায়গাটা এমন একটা পয়েন্টে চলে আসে বা বয়েলিং পয়েন্টে এসে যায় যে তখন সিদ্ধান্তটা নিতেই হয়। হয়তো ফ্যাসিস্ট চাচ্ছিল যে আরো একটু কিছু প্লে করতে, বাট খুবই প্রুডেন্টলি আমি বলবো যে সময়টা বেছে নিয়েছেন যে 3 তারিখ। এটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরের ঘটনা। এবং ক্যান্টনমেন্টের বাইরে যদি বলি, আমরা সংগঠিত হচ্ছিলাম, ঠিক আমার মনে আছে যে 17 তারিখে প্রথম মিরপুর ডিএইচএস এ কর্নেল হক, আপনারা সবাই চেনেন, উনার বাসাতেই, উনার কলেই আমরা সবাই গিয়েছিলাম। সেখানে 7-8 জন 10 জন আমরা ছিলাম, এবং আস্তে আস্তে আমরা মাঠে চলে আসি এবং সিদ্ধান্ত নেই যে এভাবে তো হবে না, আমাদেরকে ওদের সাথে থাকতে হবে। প্রথমে আমরা যেটা ছিল যে আমরা তাদের দাবির প্রতি আমরা সমর্থন, সহমর্মিতা, এবং একটা সময় আসে যে আমরা তাদের সাথেই মার্চ করে যাই। আমরা আসলে অবসরপ্রাপ্ত অফিসার আপনারা একজোট হলেন, ঐক্যবদ্ধ হলেন। জি জি, অবসরপ্রাপ্ত অফিসাররা একজোট হলেন, এবং সবাই কম বেশি আমি দেখেছি যে সার্বভৌমত্ব, জাতীয়তাবোধ সম্পন্ন। আসলে আমি একটু পিছনে যাব যে কত 17 বছর কিভাবে কেটেছিল আমাদের, বা 15-16 বছর কিভাবে কেটেছিল। ওই সময়টাতে আসলে আমাদের যে টোটাল
নিয়ন্ত্রণ, মনের নিয়ন্ত্রণ এবং ট্রিপল যদি বলি যে জিনিসটা, যে এক ধরনের বিকলাঙ্গতা, মানসিক বিকলাঙ্গতা ভর করেছিল পুরা এই কমিউনিটিতে। এবং আমরা ইভেন বিডিআর এর যে 25 তারিখ ফেব্রুয়ারি আসলেও আমরা উচ্চারণ করতে চাইতাম না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আলোচনা করতাম না, এই ধরনের পর্যায়ে আমরা ছিলাম সত্যিকার অর্থে। এবং এই আলোচনা করলে বেশিরভাগ সময় কোর্স গ্রুপে, ইন্টিমেট গ্রুপগুলোতে বলতো যে প্লিজ এই রাজনৈতিক আলোচনাটা না করলে ভালো হয়। আসলে এটা তো রাজনৈতিক আলোচনা না, এটা দেশের আলোচনা, এবং সেটা তো সার্বভৌমত্বের কল, এবং সেটা তো ফৌজি আলোচনা করবে, কে আলোচনা করবে? কিন্তু এটা কিন্তু ডিক্লাইন। আমি ছাড়া হয়তো ওই 15 জন, আমরা যারা 10-15 জন হাতে গোনা মানুষ ছিলাম যারা ফেসবুকে লেখার, মানে তাও ক্লোজ গ্রুপে লেখার সাহস করতাম। তার মানে কতটা কন্ট্রোল করা হয়ে গিয়েছিল অলরেডি। সো সেই প্রেক্ষাপটে আমি ছাড়া বাকি সবাই তাদের বন্ধু, মানে কোর্সমেটকে আমরা বলি সোলমেটদের গ্রুপ থেকে আউট, মানে তাদেরকেও তারা সহ্য করতে পারে না, উপস্থিতিও সহ্য করে না। তো তাহলে বুঝতে হবে যে ব্যাপারটা কি, তারা তো কোনো দাগি আসামি না, কোনো ধরনের আমি বলবো যে ফৌজদারি বা রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে না, শুধুমাত্র বিডিআর হত্যাকাণ্ডের একটু আলোচনা, শুধু সুযোগ, সেটাও করার সুযোগ ছিল না। তো সেই প্রেক্ষাপট থেকে হক স্যার প্রথম কল দিলেন, ওখানে আমরা বুঝতে পারলাম আমি জামাল হায়দার একা না, আমার মতো অ্যাটলিস্ট 8টা-10টা মানুষ আছে। 17 তারিখে আমরা প্রথম মিটিং করি, তার আগের দিন মুগ্ধ মারা যায়। 19 তারিখে যখন ছাত্রাবাস গুলো বন্ধ করে দেওয়া হয়, এমআইএসটি বিউপির ছেলের ছাত্রছাত্রীরা ব্যাগেজ সহ মিরপুর ডিওএইচএস এর গেটের যানবাহনের জন্য অপেক্ষা করছিল, তখন স্থানীয় সংসদ এবং পুলিশ একযোগে তাদেরকে আক্রমণ করে বসে। এবং এই নিরীহ বাচ্চাগুলা যে দৌড়াদৌড়ি করছিল, কাতরাচ্ছিল, সেটা আমাদের কমিউনিটিটা দেখে, সেখান থেকেই সবকিছু শুরু। এবং আমি বলবো মিরপুর ডিএইচএস এই জুলাই আন্দোলনে বড় একটা কৃতিত্বের দাবিদার, এটা অসম্ভব কাজ করেছে তারা। 2 তারিখে ওই মিছিলটাতে আমিও ছিলাম, বাংলাদেশের সংরক্ষিত এলাকায় সেনানিবাসে মিছিল হয়েছে, এটা কেউ কখনো দেখে নাই। সেটা পরের দিন সকাল থেকে মাইকিং হয়েছে। 3 তারিখে সেই মিছিলটা 2 গুণ না 2.5 গুণ বা 3 গুণ হয়েছে, আমি ভিডিও আছে, 6 মিনিট ধরে মিছিলটা গিয়েছে, ভর্তি মানুষের মিছিল। এবং সেই মিছিলটা একেবারে অন্যরকম, সেটা বাংলাদেশে যা মিছিল দেখেন সেই মিছিল না। সেই মিছিলটাতে ছিল ছোট ছোট বাচ্চা, শুধু ছিল না, একজন মহিলা বৃষ্টির মধ্যে 2 বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে, এবং ওই ধরনের জিনিস। এবং আমি দেখেছি, নিজে চোখে দেখা, এবং ভিডিও আছে, যে অফিসার গেমস থেকে আসছে বিকাল বেলা, তার ছেলে যেহেতু মিছিল করছে সেও সাথে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি যাচ্ছ কেন, তুমি কিভাবে এখানে আসলা? বলে স্যার ওকে একা ছাড়া আমি সাথে থাকা ভালো না। এরকম, মানে আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে। এবং একটা সময় প্রথম যে অফিসারটা এই মানে একাত্ম হয়ে মিডিয়ার সামনে চলে আসে, তার নাম হচ্ছে লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার, তাকে আমরা নরমালি বলি, ডাকি হুইসেল ব্লোয়ার। সে হাইকোর্টের ওখানে মাস্টার ফর জাস্টিসে গিয়েছিল, আমারও যাওয়ার কথা ছিল, আমি যাইনি। তো ও গিয়েছিল প্রথম। তো আমি দেখলাম যে এটা এত অ্যাট্রাক্ট করেছে এবং ছাত্ররা এত প্রেস করেছে, পরে আমরা কিন্তু 3 তারিখে গেলাম, হাসান আসিফ স্যারের নেতৃত্বে, হক স্যার ছিলেন, তারপরে হাসিন স্যার ছিলেন, ওই দিন আমরা 20 জন গিয়েছি। এবং আমাদের এক ধরনের নেশার মতোই হয়ে গেল, মানে আসলে কি প্রাপ্তি বা সরকার পরিবর্তন হবে সেই ধরনের আমাদের মনে হচ্ছিল যে খুবই অন্যায় করছে সরকার। এবং আপনি দেখবেন যে আমার বক্তব্য ছিল যে আমি প্রথম দিন থেকেই বলেছি যে না, সার্বভৌমত্বের কলটাই হচ্ছে মেইন কল, এবং এই পুরো বিপ্লবটাকে বা আপনি অভ্যুত্থানটাকে আপনি অনেকভাবে চিত্রায়িত করতে পারবেন। এবং আমি যে কলটা নিয়েছি সেটা হচ্ছে সার্বভৌমত্ব ক্ষত ছিল এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে হবে। এবং আমি ওই দিন দাঁড়িয়েই কিন্তু ওই কথাটাই বলেছি যে আমরা বাংলাদেশ একটা গরিব দেশ, এর সার্বভৌমত্বের ক্ষতি হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে, এটা আর মানা যায় না, সেই জন্যই আমরা আসছি। তো আমি আপনার কাছে সার্বভৌমত্ব বা পরবর্তী আপনাদের অর্জনটা নিয়ে আসবো। তো আমি একটু যদি জানি যে আপনি জুলাই পরবর্তী প্রায় 1 বছর তো হতে চললো আমাদের জুলাই বিপ্লবের। তো জুলাই বিপ্লবের 1 বছরে এই যে আপনার এই সার্বভৌমত্বের প্রসঙ্গটা যদি বলি, সেটা তো অনেক বিশাল আসপেক্ট। তো আমাদের মধ্যে কি পরিবর্তন, অর্থাৎ সেনাবাহিনীর এই যে অংশগ্রহণ, পরবর্তী সময় জেনারেল ওয়াকারের যে ভূমিকা, যেমন জেনারেল ওয়াকার তো আপনার কোম্পানি কমান্ডারও ছিলেন, আপনি যতটুকু বলছিলেন আমাকে, তো আপনার খুব ক্লোজ চাচা ছিলেন। তো জেনারেল ওয়াকারের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন, মানে আগের ভূমিকা, পরের ভূমিকা, আপনি যদি একটু যদি স্পষ্টভাবে আমাদের একটু বলেন, আমরা একটু বুঝতে সুবিধা হবে। ওকে,
প্রথমত, জেনারেল ওয়াকার ডেফিনেটলি একজন সৎ এবং ভালো অফিসার হিসেবে আমি দেখেছি। কোম্পানি কমান্ডার বলতে হচ্ছে আমরা একই প্যারেন্ট ব্যাটালিয়নে জন্ম নিয়েছি, তো আমি ওনাকে চিনি। উনি 3বার চাকরি করেছেন, আমি 6 বছর ওই একই ব্যাটালিয়নে ছিলাম, এবং কাকতালীয় ভাবে এক রাত মানে উনি আমার কোম্পানি কমান্ডার ছিলেন। পরে আমি অবশ্য হঠাৎ করে অন্য একটা কাজে যাই। যাই হোক, মানে উনি একজন খুবই সজ্জন মানুষ, এবং একেবারে আমরা যেটা শুনেছি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে উনি খুবই পরহেজগার, সেটাতে কোনো সমস্যা নাই। আপনি কার্য করুন, উনি একটা নেতৃত্বে আছেন একটা সংগঠনের, এবং উনার কয়েনের ওই পিকটা আমি দেখতে পাই না। আমি এই পিক থেকে শুধু বুঝার চেষ্টা করি যে উনার কোন কাজগুলো আমার সার্বভৌমত্বের জায়গাতে এক ধরনের হচ্ছে, মানে প্রশ্নের জায়গাতে চলে আসতেছে, সেগুলা আমি চিন্তা করব যে একদিকে সেনা প্রধান এটা একটা ইনস্টিটিউশন বলা হয়, বাট ইনস্টিটিউশন যে সেটা ও ওয়েটটা যিনি ধারণ করবেন তাকেই বুঝতে হবে। সো আমরা কতগুলো ঘটনা হয়তো আমাদেরকে কষ্টের মধ্যে ফেলে দেয়। আমরা যদি ফুল স্টপ, ইনক্লুসিভ নির্বাচন, নিবন্ধন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, ওই পয়েন্টগুলোতে নাও যাই, তাহলেও আমি আজকে 11তম মাসে এসে আমি তো মিলাবো যে আমি সার্বভৌমত্ব হত ছিল, আমি পার্সোনালি সার্বভৌমত্ব ছিল না, এখন সার্বভৌমত্ব কোথায় আছে। এখন ডেফিনেটলি কিছু কিছু জিনিস দিয়ে আমি বুঝতে চেষ্টা করব। সার্বভৌমত্বটা বাংলাদেশে নষ্ট করেছিল কে? একজন ফ্যাসিস্ট, এবং তিনি একদম সেবাদাসী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের হত্যাকর্তা হিসেবে ছিলেন না, তিনি আরেকটা দেশের সেবাদাসী হিসেবে এখানে ছিলেন, এবং তিনি খুবই কৌশলে বাংলাদেশের 6টা বড় অপরাধ করেছিলেন। সেই 6টা বড় অপরাধের মধ্যে যদি আমি বলি, গণতন্ত্র হত্যা, ভোটাধিকার হরণ, রাষ্ট্রযন্ত্র নষ্ট করা, তারপরে লুটপাট করা, গুম খুন করা, ইসলামিস্টদেরকে এক ধরনের চাপে রাখা বা ধ্বংস করা, আর হচ্ছে সার্বভৌমত্ব। এখন আমরা সবাই মাঠে নেমেছিলাম, এবং সবচেয়ে ক্ষতিকর কাজটা হয়েছিল সার্বভৌমত্ব নষ্ট হয়েছিল। আমার একটা গরিব, মানে আমি বলবো যে একটা মানে 20 কোটি মানুষের দেশ, তার সার্বভৌমত্বটা নষ্ট হয়েছিল। এখন এই সার্বভৌমত্বটা রক্ষা কে করেন? রক্ষা করেন হচ্ছে আমাদের সামরিক বাহিনী। এই তো কাজ। আমরা বাংলাদেশের ট্যাক্স গুলো দেই, এই মানুষগুলোকে আমরা রাখি আমাদের সার্বভৌমত্বকে গার্ড করার জন্য। এবং সেই জায়গাটাতে গত 11 মাস কি হয়েছে, সেই 11 মাসে আমি যদি বলি, সেই 11 মাসে কি তারা কোনো এক্সারসাইজ করেছেন যে কেন একটা বাহিনী দীর্ঘ 15-16 বছর ব্যক্তিকে, দলকে এবং অন্য কোনো মানে শত্রু পক্ষকে সুবিধা দিয়ে গেছে বা তাদেরকে সার্ভ করেছে বলে মনে হয়েছে পারসেপশন। সো সেটা থেকে বের হওয়ার জন্য কোনো এক্সারসাইজ করেছে, কোন ধরনের অনুশীলন কেন করেছে, এই প্রশ্নটা কি জানতে চেয়েছে? আমরা দেখি নাই। এবং এটা তো একটা রোগ ছিল, তাই না? সেই রোগটা থেকে বের হয়ে আসার কোনো চেষ্টা ছিল, সেই চেষ্টাটার নাম হচ্ছে রিফর্ম। সেই চেষ্টাটার কি কারণে, কি কৌশলে, কি জাদু বলে একটা বাহিনীকে, যেই বাহিনীটাকে রাখা হয় দেশের সার্বভৌমত্বকে প্রোটেক্ট করার জন্য, সেখানে আর একটা মানুষকে, এই জেনারেল তারেক সিদ্দিকীর নেতৃত্বে মানে পুরো বাহিনীটাকে এক ধরনের ট্রিপল করে নিয়ে তারপরে শত্রু দেশের হয়ে কাজ, মানে সেবা করার মতো একটা পারসেপশনে চলে গেছে। তো এই গত 11 মাসে তো সেরকম কিছু আমরা দেখি নাই, আসলে দেখার সুযোগ পাইনি। তারপরে মনে করেন যে যেই লোকগুলো একেবারে চিহ্নিত ভাবে বাংলাদেশকে ধ্বংস করেছে, বাংলাদেশ সেনাবাহিনীর কালচারটাকে নষ্ট করেছে, যেমন তারেক সিদ্দিকী, তারপরে মনে করেন আমি একজনের নাম খুব ভাবে বলবো, জেনারেল ফজলে এলাহি, জেনারেল আকবর, মোল্লা ফজলে আকবর। এই ভদ্রলোক এখনো বনানী ডিএইচএস এর প্রেসিডেন্ট। এটা একটা কলঙ্ক, একটা লজ্জা। এই ভদ্রলোক 7 দিন, তার চাকরি শেষ হওয়ার 7 দিন আগে ডিজিএফআই তে যান, এবং তারপরেই কিন্তু বিডিআর কিলিংটা হয়। বলা হয়ে থাকে তিনি সিঙ্গাপুরে গিয়ে জয়ের সাথে মিটিং করেছিলেন এই পুরো প্যাকেজটা করার জন্য। এবং তারটা তো খুবই, আমরা যা চাকরি, আমি তো চাকরি করি নাই, আমি শুনেছি, এন্ড দেন যারা চাকরি করেছে তারা এটা খুবই ভালো জানেন। হাসিনুর রহমান উনি পরিষ্কার ভাবে বলেছেন যে ওনার মাধ্যমেই ওনাকে অফার দেওয়া হয়েছে যে ইয়ের জন্য কাজ করার জন্য, মানে শত্রু দেশের জন্য কাজ করার জন্য। সো এই অভিযোগগুলো আসছে, এগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। আচ্ছা, তারপরে মনে করেন যেগুলো একেবারে মার্কা মারা লোক, যারা এখানে হয়তো আমাদের কমিউনিটিটা ওইভাবে রাইজ আপ করে না, ভয়েস করে না, তাদের ডিগনিটিটা ওইভাবেই চিন্তা করে যে আমি একটু ভদ্রভাবে থাকি। কিন্তু সত্যিকার অর্থে যারা চাকরি করেছেন তারা কিন্তু জানে, 10 জন, 15 জন, 20 জন, 100 জন লোকের নাম জানে, তারা একেবারে
ফ্যাসিস্টের গুম খুনের সিস্টেমের সাথে জড়িত, টাকা পয়সা চুরি না। সো তাদেরকে তো বের করার কোনো কাজ আমরা দেখি নাই, তারা মানে সেই জিনিসটা হয় নাই। বরং এখন যেটা আসলো যে এখন যিনি 2009 থেকে প্রুভেন বাংলাদেশি পক্ষের লোক, সার্বভৌমত্বের পক্ষের একজন যোদ্ধা সৈনিক, তাকে পিএনজি করা হয়েছে। কোনো দোষ তো বলেন নাই, না বললে পরে তো মানুষ ইজিলি ভুল বোঝার জায়গা আছে। দোষ যেহেতু বলেন নাই, উল্লেখ করেন নাই, উনি কি চুরি করেছেন, উনি কি বাংলাদেশের রাষ্ট্রবিরোধী কাজ করেছেন, সেটা জনগণকে জানতে হবে। যেহেতু জনগণের পারসেপশন হচ্ছে এই ভদ্রলোক জুলাই বিপ্লবের একজন অন্যতম শক্তিশালী যোদ্ধা, এই ভদ্রলোক হাসিনাকে একমাত্র লোক যিনি চোখে চোখ রেখে বলেছেন নো, বিডিআর এটা চলবে না, বিডিআর আপনি যেভাবে ইনকোয়ারি করতে যাচ্ছেন সেটা চলবে না, উনাকে তো জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। প্রবলেমটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে জুলাই বিপ্লবের ওনারশিপ টাকা আর এই সরকারের ওনারশিপ টাকা। সরকার তো এগুলো দেখা দরকার ছিল, এই মানুষগুলোকে তো সরকার যন্ত্রের মধ্যে রাখলেই তো আলটিমেটলি যে সার্বভৌমত্ব রক্ষার যে যন্ত্রটা, তাকে সঠিক স্টেপে নিতে পারতেন। দেন হচ্ছে নির্যাতিত, আমি বলবো না যে বঞ্চিত অফিসার একটা গল্প আছে 300-400 অফিসার, বাট নির্যাতিত অফিসারটা ছিল অনেক। নির্যাতিত মানে মনে করেন যে তাপসের যে বোনের মামলা, তো এইটা আজকে 11 মাস হয়ে গেছে, ওই অফিসার গুলো তো জান খারাপ হয়ে গেছে। 5 জন অফিসার, ওরা হচ্ছে সবচেয়ে সাহসী অফিসার, ওরা সবগুলো 4 জনই কমান্ডো এবং এগুলো ব্রেভার্ট যাদেরকে আমরা শুনি সিনেমাতে, দিস 5 আর রিয়েল ব্রেভার্ট। সো তাদেরকে অত্যাচার করেছেন 16 বছর ছাত্র জনতার রক্তে আমরা আবার সার্বভৌমত্বটা ফিরত পাইলাম। তাহলে প্রথমে ওইটা অ্যাড্রেস করা দরকার ছিল। আপনি যদি না করেন, হোয়াট মেসেজ আই গেট, আমি হয়তো কিছু বলছি না, আমি এতদিন বলিও নাই, কিন্তু মেসেজটা কি? তারপরে হচ্ছে হাসিন স্যারের গল্পটা, উনি বরখাস্ত, উনি 2 বার বীর প্রতীক, উনি বরখাস্ত, জাতির কাছে উত্তরটা কি দিবে? একটা বাহিনী উত্তরটা কি দিবে? যে ওনার উত্তর দিতে হবে না, উনি বরখাস্ত না কি, উনি তো ডাইরেক্টলি সবার সামনে বলতেছেন। তাহলে আপনি উত্তরটা দেন, এটা তো একটা সমাধান হইতে হবে। তাইলে কি সরকারও এটা ওনারশিপ নাই? সরকার এই ঘটনার ওনারশিপ নিবে না? উনি একজন বীর প্রতীক, 2 বার উনি বাংলাদেশের জন্য একজন ড্রেস পরা মানুষ, তাকে গুম করা হয়েছে এবং 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 সেটার বিচার আপনি করেন নাই যখন, তখন তো আপনিও পচে যাচ্ছেন। এটা কেউ ধরে রাখতে পারবে না। আমি আজকে জেনারেল ওয়াকার সেনাপ্রধান হিসেবে অথবা সেনাবাহিনীকে আমি বলি চাই না বলি, ঘটনাগুলো তো এটা সেট। যেটা মেজর জাকির, তারপরে মনে করেন যে একজন অফিসার জাহিদ, মেজর জাহিদ, ওনাকে 16টা গুলি করা হয়েছে হাত করা অবস্থায়। তাহলে এটা তো বাহিনীর একটা সংগঠনের দায়িত্ব এটা বের করা। এখন তো নাই, আপনার উপরে তো ঝান্ডাটা নাই, উনি যিনি বলবেন সেই মানুষটা নাই, তার যন্ত্র নাই। তাহলে আপনি স্বপ্নদলিত করছেন না কেন? আপনাকে কেন ক্লেম করতে হবে? একজনকে কেন ক্লেম করতে হবে যে আমি এরকম ছিলাম? তারপরে আমাকে বিদেশে বসে বলতে হবে কেন? বাংলাদেশে বললে সমস্যা কোথায়? আমরা 2015 সালে ওয়াহিদুল নবী স্যার এবং ইএসআর রেজা স্যারের নেতৃত্বে খালেদা জিয়ার ওখানে খাবার নিয়ে গেছি, জাস্ট টু প্রুভ দ্যাট ফ্যাসিস্ট খালেদা জিয়ার খাবার আটকে রাখছে এবং তাকে এইভাবে ব্যারিকেড দিয়ে রাখছে, জাস্ট টু প্রুভ দ্যাট। তো বাকি সময়টা তো আমাদের অনেক কষ্টে কাটছে, তাই না? এক ধরনের আমরা নিগৃহীত অবস্থায় ছিলাম, বাট দেন এখন তো ফ্রি। তাইলে এই সার্বভৌমত্বের কাজটুকু কে করবে? এই তো বাহিনীকে করতে হবে। এটা মানে এটা এড়ানোর কিছু নাই। তারপরে মনে করেন যে প্রশিক্ষণ বা অন্য জিনিসগুলা, তারপরে এই সময়টা তো খুব ভালো হইতো হার্ডকোর অফিসার রেস করা। এখন পার্টিজান অফিসার রেস করার জন্য আমরা বসে আছি। আমরা বলতেছি আগে নির্বাচন, সামরিক বাহিনীর সংস্কার হবে এমন ভাবে যেন ওরা মরে গেলেও আর কোনো পার্টিকে সার্ভ না করে, ওরা মরে গেলেও হার্ডকোর থাকে যে আমাকে কর্নেল থেকে ব্রিগেডিয়ার মেজর জেনারেল বানানোর দরকার নাই, আই উইল বি ভেরি হ্যাপি টু সার্ভ বাংলাদেশ। এই ট্রেন্ডটা আমি এই 9 মাস 11 মাসে চেয়েছিলাম এবং আমি শুরুতেই আমার মনে হয় যে প্রথম জুলাই বা আগস্ট সেপ্টেম্বরে আমি একটা টক শো করেছিলাম। তো সেইটাতে আমি বলেছিলাম, এরপর অবশ্য বন্ধ রেখেছিলাম বিকজ আমি একটা এঙ্গেজমেন্টের মধ্যে ছিলাম, ওখানে করা যাচ্ছিল না। এন্ড দেন এগুলো খুব অবভিয়াস একজন নেতা হিসেবে আমাকে রাইট ট্র্যাকে আনার জন্য। দেখেন, আমি একটা সিম্পল কথা বলবো যে ফ্যাসিস্ট যুগে 16 বছরে এই যে মনে করেন যে খুনি জিয়া, আহসান জিয়া, তো এরা তো খারাপ কাজ করেছিল, তো এটার ওনারশিপ কি এখন সেনাপ্রধান নিচ্ছেন? যদি না হয় তাকে পাড়ায় তো বের করতে হবে যে মানে কি উনি তো কে মোটা হয়ে যাচ্ছেন। আমরা যখন ছবি দেখি যে উনি মানে খেয়ে দিয়ে মোটা হচ্ছেন, তো ইন্ট্রোভার্সন কি হচ্ছে? তো এটা সরকারকেও তো দায় নিতে হবে। আমি কি আবার ফিরে যাব আগের জায়গায়? আমি কি আবার রিস্কিং হব? মানে আমি তো রাস্তায় নেমেছি, আমি এক্সপোজ। আপনি আজকেও দেখাইলেন যে আমি এক্সপোজ, তো আমি এক্সপোজ।
আমি আবার ফিরে যাওয়া বন্ধ করার জন্য যা যা করার দরকার সেটা করতে হবে। এটা আমার প্রাণের দাবি, এটা আমার প্রাণের দাবি। যত মানুষ আছে কোনো দরকার নাই, আমি বাঁচবো, আজকেই বাঁচাই আমার যথেষ্ট। কিন্তু আমার এটা প্রাণের দাবি থাকছে, আমার একটা প্রাণের দাবি থাকছে, সেনাবাহিনীর সংস্কার ছাড়া যেন কোনো ইলেকশন